ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয়ে বাজেটে কি থাকছে, কি থাকছে না। আর এটি নিয়েই আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ উম্মুন নাহার আজমির সঙ্গে। আজমি, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এবারের বাজেটের আকারটা কেমন হতে যাচ্ছে এবং এটি বাস্তবায়নে আসলে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে বলে মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। বাজেটের আকার আসলে যেটা সাধারণত হয়ে থাকে প্রতি অর্থবছরই বাজেটের আকার আসলে বাড়তেই হবে। কারণ আমাদের ইকোনমি যেভাবে বাড়ছে ঠিক সেভাবে বাজেটের আকারও বাড়ানো হচ্ছে। সেটা আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত অর্থবছরই আমরা দেখেছি। বাস্তবায়নের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ প্রতি অর্থবছরই থাকে। আমরা যেটা দেখি যে বাজেট আসলে যেই আকারের বাজেট দেয়া হয় সেটা পুরোপুরি আসলে বাস্তবায়ন হয় না। সেক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আসলে থাকে। এর মধ্যে মূল চ্যালেঞ্জ যেটি থাকে সেটি হচ্ছে রাজস্ব আদায়ের যে আসলে টার্গেটটা দেয়া হয়, সেই টার্গেট যখন আমার পূরণ হয় না তখন বাজেট বাস্তবায়নও আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায়। তো এবারের বাজেটটা আসলে একটু ভিন্ন এই সেন্সে যে এবারের বাজেটটা আসলে অনেক ঘাত অভিঘাত পার হয়েই কিন্তু এবারের বাজেটটি দেওয়া হচ্ছে। করোনার একটা অভিঘাত গেল। এরপর আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাবটা ছিল এতদিন, সেই প্রভাব কিন্তু এখনো আমাদের অর্থনীতি থেকে আসলে উঠে যায়নি। এখন আমরা তার ক্ষত আসলে এখনো শুকোয়নি। তার প্রভাব আমরা বিভিন্ন বিষয়, বিশেষ করে নিত্যপণ্যের ক্ষেত্রে আমরা সেই প্রভাবটা কিন্তু এখনো দেখছি, যেহেতু আমাদের আমদানি নির্ভর একটি দেশ। তো এক্ষেত্রে আসলে বাজেট যেই বিশেষ করে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট কিন্তু এবার অর্থমন্ত্রী উপস্থাপন করতে যাচ্ছেন আগামী ৬ জুন। তো এই বাজেটে আমরা যেটি জানি যে যত বড় বাজেটই আসলে দেয়া হোক না কেন, কিছু সুনির্দিষ্ট নিয়ামক আছে যেগুলোর কারণে আসলে বাজেটটা বাস্তবায়ন হতে পারে না। এর মধ্যে একটি যেটি বললাম রাজস্ব আদায়ের কথা, আরেকটি আছে এবারের মূল চ্যালেঞ্জ যেটি বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যে গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে নিত্যপণ্যের বাজার অস্থির, মূল্যস্ফীতিও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো এই মূল্যস্ফীতিতে লাগাম কোনোভাবেই টানা যাচ্ছে না। এই মূল্যস্ফীতি কমাতে আসলে বাজেটে কি থাকছে? আসলে মূল্যস্ফীতির কথা যখন বলতে যাব ঠিক সে মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে মে মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। সেই মে মাসের তথ্যতেও কিন্তু আসলে কোনো স্বস্তি নেই। অর্থাৎ ১০% আবারও ছাড়িয়ে গেছে আমাদের খাদ্য মূল্যস্ফীতি। কারণ খাদ্যপণ্যের দাম কিন্তু হু, হু করে বাড়ছে। প্রতিনিয়তই বাড়ছে। আমরা প্রতি সপ্তাহে টিসিবির যে ডাটাগুলো দেখছি, সেখানেও দেখছি প্রতিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু সরকার বারবার বলছেন যে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে আওতা, সেই আওতাটি বাড়ানোর তারা চেষ্টা করছেন। অর্থাৎ দরিদ্র মানুষকে কিভাবে সুফল দেওয়া যায় সে চেষ্টাটা তারা করবেন। এবং আপনি জানেন যে গতকাল টিসিবির একটি কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীও বলেছেন যে টিসিবি এখন কিভাবে মধ্যবিত্তের হাতে পৌঁছানো যায়। অর্থাৎ এতদিন আমরা জানতাম স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্যগুলো বিক্রি হয়ে থাকবে। এখন মধ্যবিত্তের হাতেও যাতে টিসিবির পণ্যগুলো স্বল্প মূল্য পেতে পারে, সে কারণে কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং আমরা এই অর্থবছরের মধ্যেও যদি দেখতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে আমরা সে ধরনের একটি সুফল দেখতে পাবো। কিন্তু আল্টিমেটলি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা এগুলো যে কার্যকর হবে সেটি কিন্তু দেখার বিষয়। কারণ ডলারের দাম যেভাবে বাড়ানো হয়েছে, ক্রলিং পেগ যেহেতু কার্যকর হয়েছে, এখন এভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আসলে সম্ভব হবে না যদি না বাজার সিন্ডিকেট আমার ইকোনমিতে থেকে থাকে। সেক্ষেত্রে আসলে অনেক সক্রিয়ভাবে বাজার তদারকির একটি বিষয় আছে। সে বিষয়ে আসলে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বাজেটে থাকে কিনা সেটিই কিন্তু এখন দেখার বিষয়। আপনি রাজস্ব আহরণের কথা বলছিলেন যে আমরা দেখেছি যে রাজস্ব আহরণ যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু আসলে অর্জিত হয় নাই। তো ফলে যেটা ধারণা করা হচ্ছে যে করজাল হয়তো বিস্তৃত করা হতে পারে। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের উপর আসলে কি ধরনের প্রভাব পড়বে? করজাল বিস্তৃত আসলে করা হবে প্রতিবারই বলা হয়ে থাকে, কিন্তু এনবিআর আসলে কি করে? করজালের কথা সবসময় করজালের আওতা বাড়ানোর কথা বলা হয়, কিন্তু এনবিআর আসলে করজালের আওতা না বাড়িয়ে যারা আমার করজালের আওতায় আছে কিভাবে তাদের কর হার বাড়ানো যায় আমরা কিন্তু সেই পদক্ষেপ দেখে থাকি। এবার একটি হয়তোবা অনেকেই সেটিকে একটু ভালো দিক বলছেন যে ধনীদের উপর করের হারটা বাড়ানো হবে। সেটি ভালো দিক হলেও আমরা দেখতে পাচ্ছি উনি করজালের আওতায় ছিলেন, তার উপরেই কর হারটা বাড়ানো হচ্ছে। নতুন করে আসলে আমার কোন, কোন সেক্টরে আমি কর আরোপ করতে পারি, কোনটির কারণে আমার ব্যক্তিশ্রেণীর করদাতারা একটু স্বস্তি পাবে, কোনটির কারণে ব্যক্তিশ্রেণীর করদাতাদের উপরে আরও মানে কর আরোপ হবে না, সেই দিকগুলো কিন্তু এনবিআর এখনো পর্যন্ত সুস্পষ্ট করে বলছে না। আমরা জানি যে ব্যক্তিশ্রেণী সবসময় বলা হয়ে থাকে, বিসিসিআই থেকেও বারবার বলা হয় যে করের আওতা বাড়িয়ে আমার জন্য করমুক্ত যে আয়ের সীমাটি আছে সেটি যেন বাড়ানো হয়। এবার কিন্তু আসলে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি না এবং এবারের বাজেটেও আমার মনে হয় না এই ধরনের কোনো পদক্ষেপ থাকবে, যদি অর্থমন্ত্রী এখনো আমাদেরকে সুস্পষ্টভাবে কিছু বলেননি। তবে হ্যাঁ, যে করজালের কথা যেটি বলছিলেন, নতুন নতুন অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে, অনেক সেক্টর আছে যেগুলোকে এখনো করের আওতায় আসেনি,
সেগুলোকে যেন করের আওতায় আনা হয়। তবে একটি স্বস্তির দিক আছে যে আইএমএফ কিন্তু বলেছে যে কর অব্যাহতি দেওয়া হচ্ছে এই ধরনের সেক্টরগুলোকে আস্তে আস্তে স্বনির্ভর করার একটা উদ্যোগ এবারের বাজেটে থাকবে এবং অনেক সেক্টর থেকে কিন্তু কর অব্যাহতি তুলে নেওয়া হবে। আইএমএফ এর কথা যেহেতু আসলোই, যে কিছুদিন আগে কিন্তু আইএমএফ এর কর্মকর্তারা ঢাকা ঘুরে গেছেন এবং তারা কিন্তু বেশ কিছু সাজেশনও দিয়েছেন। তো সেইটার প্রতিফলন কি বাজেটে থাকছে এবার? সেটার প্রতিফলন আসলে শুধু বাজেটে নয়, আমাদের যে মনিটারি পলিসিটা হয়েছে, অর্থাৎ আমাদের তো একটা আর্থিক পলিসি নেওয়া হয়ে থাকে, একটা মনিটারি পলিসি নেওয়া থাকে। বাজেট এবং মনিটারি পলিসি কোনোটাই কিন্তু কোনোটার সাথে সাংঘর্ষিক নয়, দুটোই মোটামুটি একই পথে চলে। যেমন আপনি দেখছেন যে বাজেট কিন্তু এবার কিছুটা সংকোচনমূলক করা হচ্ছে, যেটা মুদ্রানীতিতে আমরা দেখেছি। তো মুদ্রানীতির পরপরই কিন্তু আমরা দেখেছি যে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এই যে ক্রলিং পেগ বলেন, ঋণের সুদের হারের যে স্মার্ট পদ্ধতি তুলে দেওয়া হলো, আইএমএফ এর প্রেসক্রিপশন কিন্তু অলরেডি আমরা দেখছি যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং বাজেটেও কিন্তু এটার বিষয়টা থাকবে। এই যে ভর্তুকি তুলে নেওয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে, সেগুলোও কিন্তু তুলে নেওয়া হবে এবং আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনার প্রণোদনা যেসব সেক্টরে আছে, ধীরে ধীরে স্বনির্ভর করার জন্য কিছু খাতকে প্রণোদনা তুলে নেওয়া হবে এবং ভর্তুকির পরিমাণও কিছু কিছু সেক্টর থেকে তুলে নেওয়া হবে। বিশেষ করে আপনি জানেন যে আইটি সেবাতে কিন্তু অনেক খাতেই কিন্তু কর অব্যাহতি আছে, যেগুলো আইএমএফ বলছে যে এসব খাতে এখন আর কর অব্যাহতি থাকার কোনো প্রয়োজন নেই। যদিও এখানে দ্বিমত আছে, এসব খাত সংশ্লিষ্ট যেসব ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আমাদের আসলে এখনই সময় হয়ে যায়নি যে কর অব্যাহতি তুলে নেওয়া হবে, আমাদেরকে আরো উঠে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। যেমনটি পোশাক খাতকে সরকার যেমন সুবিধা দেওয়া হয়ে থাকে, তারাও সে ধরনের কিছু সুবিধা দাবি করছেন। আরেকটা বিষয় যে আজমি বলা হচ্ছে যে এবার বাজেটেও কালো টাকা সাদা করার একটা সুযোগ থাকতে পারে। তো এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে, আসলে দুর্নীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? দুর্নীতি নিয়ন্ত্রণের তো আসলে আমরা কোনো পদক্ষেপ দেখি না কখনো। বাজেটে যদিও বলা হয় আমরা পাচার করা টাকা উদ্ধারের উদ্যোগ নিচ্ছি, কালো টাকা যাতে আমাদের অর্থনীতিতে না থাকে, এটা যেন একটা ক্লিয়ার একটা ইকোনমি হয়, ফর্মাল ইকোনমিতেই যেন সব ধরনের অর্থ থাকে, এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বারবার বলা হয়ে থাকে, কিন্তু আমরা আসলে দেখি না যেগুলোর কোনো কার্যকারিতা আছে। আপনি জানেন যে আজকে অর্থনৈতিক সমিতি কিছু বিকল্প বাজেট পেশ করেছেন, সেখানেও তারা কিন্তু পরামর্শ দিয়েছেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কিন্তু অনেক কালো টাকা আমাদের ইকোনমিতে আছে, যে কালো টাকাটা যদি উদ্ধার করা যায় বা পাচার করা অর্থ যদি উদ্ধার করা যায়, আমাদের বাজেট বাস্তবায়নও সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে বাজেটে আমরা চাই এবং জনগণ চাচ্ছে, বিভিন্ন অর্থনীতিবিদরা বারবার বলছেন, পাচার করা অর্থ উদ্ধার এবং কালো টাকা যদি আমাদের ইকোনমিতে উদ্ধার করা যায়, তাহলে হয়তো বাজেট একটা সুস্পষ্ট বাস্তবায়ন আমরা দেখতে পাবো। এবার কিন্তু বাজেটের আগে আমরা দেখেছি যে ঋণ নিয়ে একটা বেশ আলোচনা আছে এবং দেশি বিদেশি উৎস থেকে সরকার যে ঋণগুলো নিয়েছে সেটা পরিশোধের যে বরাদ্দ, সেটা বরাদ্দ কিন্তু বাড়ছে বলে মনে করা হচ্ছে। তো এটার প্রভাব আসলে শেষ পর্যন্ত বাজারে কিভাবে পড়বে? না, এটার প্রভাব তো আলটিমেটলি ভোক্তার ঘাড়েই পড়বে এবং আমাদের যখন একটা অর্থনীতিতে চাপ তৈরি হবে, এই চাপটা আসলে মোকাবিলা করবে কে? আমার আপনার মতো সাধারণ জনগণই কিন্তু মোকাবিলা করবে। এবং এবারের বাজেটেও কিন্তু বড় অঙ্কের একটা ঘাটতি থাকছে, অর্থাৎ 2.5 লাখ কোটি টাকার একটা ঘাটতি থাকছে, যে ঘাটতিটা পূরণ করবে কোত্থেকে? সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে, সরকার সঞ্চয়পত্র বিক্রি করে সে অর্থটা আদায় করবে, সরকার বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবে। এই ঋণগুলোর কিন্তু উচ্চ সুদে তাকে পরিশোধ করতে হবে। সুদ পরিশোধের ব্যয়ও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। শুধুমাত্র দেশীয় উৎস থেকে যে ঋণটা নেওয়া হবে, সেটাই প্রায় 33% এবারের বাজেটে বেড়ে যাচ্ছে। অনেক বড় অঙ্ক। অনেক বড় অঙ্কের বেড়ে যাচ্ছে। তো এটা আসলে আলটিমেটলি পাবলিকের ঘাড়েই পড়বে। তবে অর্থনীতিবিদরা বারবার পরামর্শ দিচ্ছেন যে ঋণ নির্ভরতাকে বের হয়ে আমরা যাতে একটা স্বনির্ভর যে বাজেটটি দেওয়া হচ্ছে, সেখানে যাতে আমাদের রাজস্ব আয় বাড়িয়ে যাতে আমরা আমাদের বাজেটের প্রাক্কলনটা করতে পারি। তো সেক্ষেত্রে কি এনবিআর কি প্রস্তুত? মানে আপনার কাছে কি মনে হয় যে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে আসলে এনবিআর এর কি কি করণীয় থাকতে পারে? রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এই মুহূর্তে আসলে যেটি বলছিলাম যে করজাল বাড়ানোটাই হচ্ছে এনবিআর এর এখন মূল লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, এনবিআর কিন্তু এখানে বারবার বলে যে আমি রাজস্ব আদায়ের অনেক বড় লক্ষ্য যদি আমি না দেই, তাহলে আমার আদায় কিভাবে হবে? অর্থাৎ বড় লক্ষ্য আমি সবসময় দেব, যাতে আদায়টাও আমার সেই ধীরে ধীরে স্ল্যাব অনুযায়ী বাড়ে। তবে এনবিআরকে আসলে এখন সবার আগেই ধরতে হবে যেই সেক্টরগুলো আমার এখন করের আওতায় আসেনি বা ধনী যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকে আমি কিভাবে করটা আদায় করতে পারি এবং আমার যে পাচার হয়ে যাচ্ছে যে টাকাগুলো, সেগুলো যাতে আমি উদ্ধার করতে পারি এবং পাচার আমি যাতে রোধ করতে পারি। আরেকটা বিষয় যে বাজেট আসলেই মানুষের একটা আগ্রহ থাকে যে কোন পণ্যগুলোর দাম বাড়তে পারে বা কোন পণ্যগুলোর দাম কমতে পারে। তো এখন পর্যন্ত কি এমন কিছু জানা যাচ্ছে? আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য বাণিজ্য মন্ত্রণালয় সিলেক্ট করেছে যে এই পণ্যগুলোতে কিভাবে শুল্ক কমানো যায়। তারা অলরেডি এনবিআরকে চিঠি দিয়েছে। এনবিআর এগুলো নিয়ে কিছু বিচার বিশ্লেষণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বাজেটে আসলে নিত্য পণ্যের শুল্ক কমানোর কিছু উদ্যোগ আমরা এবার দেখতে পাবো। বিশেষ করে আমদানি নির্ভর পণ্য যেগুলো আছে, খাদ্যপণ্য যেগুলো আছে, সেগুলোতে কিভাবে ডিউটি ফ্রি করা যায়
সেই ধরনের কিছু উদ্যোগ থাকবে। তবে বিলাসী পণ্য আপনি জানেন যে এমনিতেই নিরুৎসাহিত করা হয়েছে, বিলাসী পণ্য আমদানিও নিরুৎসাহিত করা হয়েছে। বিলাসী পণ্য কিছু ক্ষেত্রে কিন্তু আসলে শুল্কের কোনো সুখবর আসলে দেওয়া যাচ্ছে না আরকি। সেটা ভোক্তা পর্যায়ে বলি, আমরা ব্যবসায়ী পর্যায়ে বলি। সেক্ষেত্রে হয়তো শুল্ক বাড়তে পারে। তবে আইটি পণ্য কিছু, কিছু ক্ষেত্রে যেগুলো খুবই বেশি প্রয়োজনীয়, শিক্ষা ক্ষেত্রে আমাদের যে উপকরণগুলো লাগছে, সেক্ষেত্রে একটু শুল্ক কর অব্যাহতি দেওয়ার একটা চেষ্টা করা হবে এবারের বাজেটে। আজমি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে আপনার কাছ থেকে জানলাম। ধন্যবাদ। আজ আচ্ছা, আজমি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে, রবি থেকে বৃহস্পতি। সাথে থাকুন 10 মিনিট শো, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।